ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ভারতীয় সংবিধানের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের একটি ম্যারাথন পর্ব। এখানে কিন্তু কমপক্ষে 100টিরও অধিক প্রশ্ন কিন্তু রয়েছে। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, গণপরিষদের প্রথম দাবি কে তোলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে বিগত বছরের প্রশ্ন কিন্তু এসেছে। দেখো, গণপরিষদের প্রথম যে গঠনের দাবি সেটি কিন্তু তোলেন মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রয়। কত সালে? 1934। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ লাইন দেখো, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কিন্তু এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রায়। তো অবশ্যই কিন্তু এটি মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। ইনি কিন্তু এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? রাশিয়ার তাশখন্দে। এটিও কিন্তু এক্সামে আসে। নেক্সট 2 দাগের প্রশ্ন দেখো, কোন দল প্রথম গণপরিষদ গঠনের দাবি জানায়? তো দেখো, গণপরিষদ গঠনের দাবি প্রথম জানায় স্বরাজ্য পার্টি। এই স্বরাজ্য পার্টির নেতা কে ছিলেন? মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস, এবং সভাপতি কে ছিল? চিত্তরঞ্জন দাস। এটি কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে। তো দেখো, প্রথম এই যে গণপরিষদ, এর গঠনের দাবি জানায় স্বরাজ্য পার্টি, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ভারতীয় কংগ্রেস কত সালে গণপরিষদ গঠনের দাবি জানায়? তো ভারতের যে জাতীয় কংগ্রেস সেটি প্রতিষ্ঠা কতকাল? দেখো, প্রতিষ্ঠা হচ্ছে 1885। এই 1885-তে প্রতিষ্ঠা লাভ করে ভারতীয় জাতীয় কংগ্রেস। এক্সামে কিন্তু এটি অবশ্যই আসে। প্রতিষ্ঠা করেছিল এও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম। তো দেখো, এই যে জাতীয় কংগ্রেস কত সালে গণপরিষদে দাবি তোলে? তো দেখো, 1935 সালে কিন্তু এই গণপরিষদ গঠনের দাবি তোলে ভারতীয় জাতীয় কংগ্রেস। তো 1935-এ যে ভারত শাসন আইন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনাটি ঘটে। নেক্সট ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো, গণপরিষদ গঠনের দাবি ব্রিটিশ সরকার কবে মেনে নেয়? তো ব্রিটিশ সরকার এই গণপরিষদ গঠনের দাবি 1940। এই 1940 সালে কিন্তু ব্রিটিশ সরকার মেনে নেয়। এখান থেকে একটি প্রশ্ন আসে যে নেহরু রিপোর্ট, অর্থাৎ মতিলাল নেহরু যে ব্রিটিশরা মনে করতো যে ভারতীয়রা কি সংবিধান গঠনের জন্য অযোগ্য। তো এই জন্য তাদের সংবিধান যে গঠনের অধিকার রয়েছে সেই জন্য মতিলাল নেহরু কিন্তু একটি রিপোর্ট পেশ করে তৎক্ষণাৎ। তো সেই রিপোর্টটাকে কী বলা হচ্ছে? নেহরু রিপোর্ট। তো কত সালে? এটি কিন্তু এক্সামে আসে যে 1940 সালে কিন্তু এই নেহরু রিপোর্ট প্রকাশিত করে মতিলাল নেহরু। তো গণপরিষদের এই গঠনের দাবি এটিও কিন্তু 1940 সালে ব্রিটিশ সরকার মেনে নেয়। নেক্সট এই প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে। বিগত যতগুলো এক্সাম এসেছে সেখানে কিন্তু এই প্রশ্নটি রেখেছে। দেখো, কবে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে, এক্সামে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, 1946 সালে জুলাই মাসে গণপরিষদের যে নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হয়। তো আজকে কিন্তু 100টির অধিক প্রশ্ন কিন্তু এই মক টেস্ট পর্বে রয়েছে। অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। আমরা দ্রুত ক্লাসটি শেষ করব। দেখো, গণপরিষদ কবে গঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ। গণপরিষদ কবে গঠিত হয়? দেখো, 1946 সালে, অর্থাৎ ক্যাবিনেট মিশন যে আমাদের এসেছিল, মন্ত্রী মিশন। তো এই মিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী কিন্তু 6 ডিসেম্বর 1946 সালে গঠিত হয়েছিল। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ক্যাবিনেট মিশন কবে ভারত আসে? তো এখানে কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হিসাবে এক্সামে বিগত বছর এসেছে। এই সদস্য থেকে ডাব্লিউবি কনস্টেবল 2019 সালের প্রিলিতে কিন্তু এসেছিল যে এই যে ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন। তো সে সম্পর্কে আমরা একটু পরে জেনে নেব। দেখো, তো এটা মনে রাখবে যে ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালে এবং এর যে সুপারিশ সেটি গ্রহণ হয় 1946 সালে 6 ডিসেম্বর। এই 6 ডিসেম্বর কিন্তু গৃহীত হয়। নেক্সট দেখো, এটি কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2019 সালের প্রিলিমিনারি এক্সামে এসেছিল, একটু আগে বললাম। তো দেখো, কারা ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন? তো ক্যাবিনেট মিশনের প্রধানত 3 জন সদস্য ছিল। তো ক্যাবিনেট মিশনের প্রধানত 3 জন সদস্য ছিল। তো কে? দেখো, লর্ড প্যাথিক লরেন্স। নেক্সট ইনি ছিলেন হচ্ছে প্রধান। এটি কিন্তু এসেছিল যে প্রধান কে ছিল, এই যে ক্যাবিনেট মিশন 3 জন ছিল কিন্তু এর প্রধান কে ছিল? লর্ড প্যাথিক লরেন্স। এটি কিন্তু প্রিলিমিনারি এক্সাম 2019 এসেছিল ডাব্লিউবি কনস্টেবলের। নেক্সট দেখো, এভি আলেকজান্ডার এবং স্ট্র্যাফোর্ড কিপস। এভি আলেকজান্ডার এবং স্ট্র্যাফোর্ড কিপস ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য। অপর 2 জন সদস্য কিন্তু ছিলেন। নেক্সট দেখো, গণপরিষদে অংশগ্রহণ করেননি। খুবই গুরুত্বপূর্ণ, গণপরিষদে অংশগ্রহণ করেনি নিচের কোনটি? তো দেখো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটি কিন্তু গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি। অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে এবং এটি বিগত বছরে এসেছে
যে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল। তো দেখো গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে, বিগত বছর কিন্তু এটি এসছে। নেক্সট দেখো গণপরিষদের প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল। তো মোট সদস্য কিন্তু গেল, এবার কিন্তু দেখো গণপরিষদের যে প্রাদেশিক আইনসভা, তো আমাদের ভারতের যখন সংবিধান রচনাকালে বিভিন্ন প্রদেশ কিন্তু ছিল, তো এই যে প্রদেশে যে প্রাদেশিক আইনসভা তার যে সদস্য সংখ্যা ছিল দেখো 296 জন। তো এগুলি ছিল কিন্তু প্রাদেশিক। নেক্সট দেখো ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ, অর্থাৎ 11টি যে গভর্নর শাসিত প্রদেশ ছিল, তো তার মধ্যে কতজন সদস্য নির্বাচিত হয়েছিল। তো দেখো তার মধ্যে নির্বাচিত হয়েছিল 292। দেখো 292 সদস্য কিন্তু এই গভর্নর শাসিত প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো গণপরিষদের মুখ্য কমিশনার কে ছিলেন। তো এই যে গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে, তো তার যে মুখ্য কমিশনার এর প্রতিনিধির সংখ্যা কত ছিল। তো দেখো এই যে প্রধান প্রতিনিধিগুলি ছিল তার মধ্যে মুখ্য প্রতিনিধি ছিল 4 জন। এই 4 জন কিন্তু কমিশনের মুখ্য প্রতিনিধি ছিলেন। নেক্সট দেখো দেশীয় রাজ্যগুলি থেকে কতজন সদস্য নির্বাচিত হয়েছিল, এটিকে প্রত্যেকে কিন্তু ডাবল স্টার দেবে। দেশীয় রাজ্যগুলি থেকে কতজন সদস্য নির্বাচিত হয়েছিল, দেখো দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন সদস্য কিন্তু গণপরিষদে নির্বাচিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো কংগ্রেসের কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিল, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের এক্সামে কিন্তু এসছে যে কংগ্রেস থেকে কতজন সদস্য নির্বাচিত হয়েছিল। তো দেখো সর্বাধিক কিন্তু 208টি কংগ্রেস থেকে কিন্তু নির্বাচিত হয়েছিল। নেক্সট এই প্রশ্ন কিন্তু WBCS অনেক কবার এসছে, অনেকবারই কিন্তু দেখা গেছে যে মুসলিম লীগের জন্য যে সদস্য ছিল তার মধ্যে কতজন এই গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। তো দেখো মুসলিম লীগের মধ্যে যে সদস্য ছিল তার 73 জন সদস্য কিন্তু এই গণপরিষদের জন্য নির্বাচিত হয়েছিলেন। তো এটি কিন্তু বিগত বছরে এসছে, WBCS এক্সামে কিন্তু খুবই এসেছে এই প্রশ্নটি, অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদের ঘোষণা কবে করা হয়। দেখো পাকিস্তানের জন্য পৃথক যে গণপরিষদ গঠন করা তার যে ঘোষণা সেটি কবে করা হয়। দেখো 26শে জুলাই 1947 গণপরিষদের চতুর্থ অধিবেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোন অধিবেশনে। তো দেখো চতুর্থ অধিবেশনে কিন্তু এই পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদের ঘোষণা করা হয়। নেক্সট দেখো মুসলিম লীগ কোন পরিষদ ত্যাগ করলে তার সদস্য সংখ্যা কমে কত হয়। দেখো মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করেছিল, তো এই গণপরিষদ ত্যাগ করার পর 299 জন সদস্য কিন্তু হয়। তো প্রাদেশিক আইনসভার মধ্যে দেখো কত সদস্য ছিল। তো প্রাদেশিক আইনসভার সদস্য ছিল হচ্ছে 229 জন এবং দেশীয় রাজ্যগুলির মধ্যে 70 জন কিন্তু সদস্য ছিল। নেক্সট এই প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত যতগুলো এক্সাম হয়েছে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি কম বেশি এসছে। ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সামই হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একবার হলেও কিন্তু এই প্রশ্নটি সেই এক্সামে এসছে। দেখো গণপরিষদের প্রথম অধিবেশন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, এবং এই জায়গাটা থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে যে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে। দেখো নিউ দিল্লিতে 9 ডিসেম্বর 1946 সাল, খুবই গুরুত্বপূর্ণ। এবং এর প্রথম অধিবেশনের সভাপতি কী ছিল, স্থায়ী সভাপতি, অস্থায়ী সভাপতি, এবং এর শেষ অধিবেশন কবে হয়েছিল। তো এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে। দেখো গণপরিষদের যে প্রথম অধিবেশন সেটা অনুষ্ঠিত ছিল দিল্লির কনস্টিটিউশন হলে। এই দিল্লির কনস্টিটিউশন হলে কিন্তু এই গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেন। তো মোট 211 জন সদস্য গণপরিষদে কিন্তু যোগদান করেছিল। তো দেখো এর মধ্যে মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করে। মুসলিম লীগের সদস্যরা কিন্তু এই যে অধিবেশন হয়েছিল এটি কিন্তু বয়কট করে। নেক্সট দেখো গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকেই কিন্তু প্রশ্ন আসে যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, স্থায়ী এবং অস্থায়ী। তো দেখো ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছিল এবং তিনি কিন্তু প্রবীণতম, অর্থাৎ বয়স্ক বা তিনি কিন্তু খুবই প্রবীণ ছিলেন।
তো ইনাকে কিন্তু অস্থায়ী সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে কিন্তু এসছে, বিশেষ করে WBCS ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি দেখা গেছে। নেক্সট, এটি পুলিশ পরীক্ষার কিন্তু একদম পছন্দের প্রশ্ন, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিল? দেখো, 11ই ডিসেম্বরে 1946 সালে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নিযুক্ত হন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। এক্সামে কিন্তু আসার মতো প্রশ্ন এবং বিগত বছরগুলিতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। স্থায়ী এবং অস্থায়ী সভাপতি, তোমরা যদি মন দিয়ে ক্লাসটি করো, আশা করি এক্সামে কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না। নেক্সট, গণপরিষদের ভাইস চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? তো দেখো, গণপরিষদের ভাইস চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? দেখো, গণপরিষদের যে ভাইস চেয়ারম্যান ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। অবশ্যই এটিকে মনে রাখবে যে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। নেক্সট দেখো, কে সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব ঘোষণা করেন? তো দেখো, সংবিধানের যে উদ্দেশ্যমূলক প্রস্তাব সেটি ঘোষণা করেছিলেন জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর 1946 সাল। এই উদ্দেশ্যমূলক প্রস্তাব কিন্তু তিনি উত্থাপন করেছিলেন 13ই ডিসেম্বর 1946। নেক্সট দেখো, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে যে দ্য অবজেক্টিভ রেগুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব। তো এটি কিন্তু জওহরলাল নেহরু যে উত্থাপন করলো, তো এটি গণপরিষদে কবে অনুষ্ঠিত হয়? তো এই গণপরিষদে অনুষ্ঠিত হয় 22শে জানুয়ারি 1947 সালে। অবশ্যই কিন্তু মনে রাখবে 22শে জানুয়ারি 1947। নেক্সট, সংবিধান প্রস্তাবনার উৎস কী? তো এই যে সংবিধানের যে প্রস্তাবনা, এই যে প্রস্তাবনাটা সেটি কিন্তু জওহরলাল নেহরু কিন্তু এর খসড়াটি প্রস্তুত করেন। দেখো, এই যে অবজেক্টিভ রেগুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব, তো এইখান থেকে কিন্তু এই পরবর্তীকালে সংবিধানের যে প্রস্তাবনা, অর্থাৎ আমরা প্রথমে যে সংবিধানের যে প্রস্তাবনাটা দেখতে পাই মুখবন্ধ, সেটি কিন্তু এই ভারতীয় সংবিধানের আত্মা বা প্রাণকেন্দ্র কিন্তু অনেকে বলেছেন। তো এই দ্য অবজেক্টিভ রেগুলেশন এটি কিন্তু জওহরলাল নেহরুর উদ্দেশ্যমূলক প্রস্তাব থেকে কিন্তু গৃহীত হয়েছে। নেক্সট, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, কেন্দ্রীয় আইনসভা হিসাবে গণপরিষদের প্রথম অধ্যক্ষ কে নির্বাচিত হয়েছিল? তো গণপরিষদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? দেখো, সঠিক উত্তর, কেন্দ্রীয় আইনসভার গণপরিষদের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন ভি মালাবলঙ্কার। এই ভি মালাবলঙ্কার কিন্তু আমাদের লোকসভার প্রথম স্পিকার, তিনি কিন্তু ছিলেন যে ভি মালাবলঙ্কর বা গণেশ বাসুদেব মালাবলঙ্কর কিন্তু যে লোকসভার প্রথম কিন্তু স্পিকার ছিলেন। তো অবশ্যই মনে রাখবে, তো এটি কিন্তু বিগত বছরে এসছে। তো এটিও মনে রাখবে যে কেন্দ্রীয় আইনসভার যে গণপরিষদের প্রথম অধ্যক্ষ তিনি কিন্তু ছিলেন। নেক্সট, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এই প্রশ্নটি যে এতটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে কিন্তু এটিকে ডবল স্টার দেবে। এই সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? BN রাও সাংবিধানিক উপদেষ্টা কিন্তু নিযুক্ত হয়েছিলেন। তো এই BN রাও এর কিন্তু পুরো নাম হচ্ছে বেনেগাল নরসিংহ রাও। তো এই বেনেগাল নরসিংহ রাও কিন্তু এই গণপরিষদের যে সাংবিধানিক উপদেষ্টা তিনি কিন্তু ছিলেন। নেক্সট দেখো, গণপরিষদ কবে একটি সার্বভৌম সংস্থায় পরিণত হয়? তো 1947 সালে 15ই আগস্ট। 1947 সালের 15ই আগস্ট যে ভারতের গণপরিষদ একটি সার্বভৌম সংস্থাতে পরিণত হয়। নেক্সট দেখো, গণপরিষদের উদ্দেশ্য কী ছিল? তো এই যে ভারতীয় গণপরিষদ, এই গণপরিষদের উদ্দেশ্য ছিল যে স্বাধীন ভারতের জন্য একটি খসড়া বা সংবিধান রচনা করা। তো এটি কিন্তু গণপরিষদের মূল উদ্দেশ্য ছিল, অবশ্যই মনে রাখবে। নেক্সট, এই প্রশ্নটিকে প্রত্যেকে স্টার মার্ক দেবে। দেখো, গণপরিষদের মোট কয়টি কমিটি গঠন করেন? তো গণপরিষদে মোট দেখো 13টি কমিটি কিন্তু গঠিত হয়েছিল। তো এই যে কমিটির যে চেয়ারম্যান, স্টিয়ারিং কমিটি, তারপরে তোমার গিয়ে ড্রাফটিং কমিটি, তো প্রত্যেকটা কমিটি এবং ইউনিয়ন বা কেন্দ্র কমিটি, তো এই কমিটিগুলোর চেয়ারম্যান কিন্তু একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে। যে স্টিয়ারিং কমিটির এই চেয়ারম্যান কে ছিল? তো বাবু রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, ইউনিয়ন জওহরলাল নেহরু। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কে BR আম্বেদকর। তো এগুলো কিন্তু জেনে রাখবে। নেক্সট দেখো, গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়? তো দেখো, খসড়া কমিটি কিন্তু গঠিত হয় 19শে আগস্ট 1947 সালে। তো গণপরিষদের এই খসড়া কমিটি গঠিত হয়। এর চেয়ারম্যান কে ছিল? বললাম BR আম্বেদকর। নেক্সট দেখো, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্যের সংখ্যা কত ছিল? তো এই যে খসড়া কমিটি গঠিত হয়েছিল তার সদস্য ছিল 7 জন। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু এটি আসে যে গণপরিষদের
যে খসড়া কমিটি তার সদস্যের সংখ্যা কত ছিল? তো অবশ্যই মনে রাখবে 7। নেক্সট, তো দেখো গণপরিষদের এই খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তো একটু আগে বললাম যে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর। নেক্সট, এখান থেকে তোমরা একটি কথা মনে রাখবে যে ডাব্লিউবি কনস্টেবল 2019-এর যে প্রিলি এক্সাম হয়েছিল, তো এই যে বি.আর. আম্বেদকর তো খসড়া কমিটির সভাপতি ছিলেন, ইনি ভারতীয় সংবিধানের একটি ধারাকে আত্মা এবং প্রাণকেন্দ্র বলে কিন্তু উল্লেখ করেছিলেন। তো সেই ধারাটি কি? তো সেই ধারাটি হচ্ছে 32, 32 নম্বর ধারা। এই 32 নম্বর ধারাকে কিন্তু সংবিধানের আত্মা এবং প্রাণকেন্দ্র বলে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2019 সালের যে প্রিলিমিনারি এক্সাম সেখানে কিন্তু এসেছিল। তো অবশ্যই মনে রাখবে। এবং এই 32 নম্বর ধারায় আমাদের কী রয়েছে? এই 32 নম্বর ধারায় রয়েছে আমাদের যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। অবশ্যই কিন্তু অধিকারটা দিয়েও প্রশ্ন আসতে পারে যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে নিম্নলিখিত কোন ব্যক্তি সংবিধানের আত্মা এবং প্রাণকেন্দ্র বলেছে? আসতেই পারে। তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট, গণপরিষদে ভারতের যে জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে, খুবই গুরুত্বপূর্ণ এটি। যে গণপরিষদে ভারতের জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়? তো দেখো 26শে জুলাই 1947 সালে জাতীয় পতাকা কিন্তু গ্রহণ বা অনুমোদন করা হয়। অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, এই প্রশ্নটিকে ডবল স্টার দেবে যে জাতীয় পতাকা, ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা, তার যে নকশা কে তৈরি করেছিলেন? দেখো জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গলি ভেঙ্কাইয়া। এই পিঙ্গলি ভেঙ্কাইয়া কিন্তু এই জাতীয় পতাকা নকশা কিন্তু তৈরি করেছিলেন। নেক্সট, গণপরিষদে কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান গৃহীত হয় এবং কবে কার্যকর হয়? এই প্রশ্ন দুটোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে কিন্তু এসছে। এই প্রশ্ন দুটো ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে কিন্তু এসছে যে গণপরিষদে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় বা কবে কার্যকরী হয়, এমনকি তারিখটা সহ 26শে নভেম্বর 1947 সালে কিন্তু, এটি কিন্তু ভুল রয়েছে, এটা 49 হবে, 1949 কিন্তু গৃহীত হয়েছিল। দেখো গণপরিষদে যে 26শে নভেম্বর 1900 ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। নেক্সট, দেখো গণপরিষদ যে সংবিধান রচনা করেছিল তার সময় কত লেগেছিল? তো সময় লেগেছিল দেখো 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর। নেক্সট, গণপরিষদের কয়টি অধিবেশন হয়েছিল? তো দেখো ভারতের যে গণপরিষদ সেখানে কিন্তু 11টি অধিবেশন ও একটি বিশেষ অধিবেশন, 11টি অধিবেশন ও একটি বিশেষ অধিবেশন কিন্তু হয়েছিল। নেক্সট দেখো ভারতীয় যে গণপরিষদ মোট কয়টি অধিবেশন করে? তো গণপরিষদ কয়টি অধিবেশন করেছিল? তো দেখো সঠিক উত্তর, গণপরিষদে সর্বমোট 166 দিনের অধিবেশন কিন্তু বসে, 166 দিন অধিবেশন কিন্তু বসেছিল। নেক্সট, গণপরিষদের সবচেয়ে দীর্ঘকালীন অধিবেশন কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু এক্সামে আসে। তো অবশ্যই মনে রাখবে যে গণপরিষদের দীর্ঘকালীন অধিবেশন হচ্ছে 7ম অধিবেশন, এটি হয়েছিল 6 দিন, 66 দিন। এই 66 দিন কিন্তু সব থেকে দীর্ঘ অধিবেশন। কততম? 7ম। এই 7তম অধিবেশন কিন্তু 66 দিন ধরে সংঘটিত হয়েছিল। নেক্সট, দেখো সংবিধান রচনার জন্য মোট কত খরচ হয়েছে? তো সংবিধান রচনার জন্য 64 লক্ষ টাকা ভারতীয় মুদ্রা কিন্তু খরচ হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান রুপি, সেটি কিন্তু 64 লক্ষ টাকা খরচ হয়েছে। নেক্সট, গণপরিষদে গৃহীত সংবিধানটি যে, তো সেটি কি হাতে লিখেছিলেন? তো দেখো গণপরিষদে যে গৃহীত সংবিধান যে হাতে লেখা, নন্দলাল বসু। সঠিক উত্তর, নন্দলাল বসু কিন্তু গৃহীত সংবিধানটি হাতে লেখেন। নেক্সট, এই প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে। এই গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল? প্রত্যেকে কিন্তু এটিকে ডবল স্টার দেবে। গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল? তো দেখো হাতি, এই হাতি কিন্তু গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল। নেক্সট, ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো দেখো ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের কিন্তু জনক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, যে কটা এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা এক্সামে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একবার হলেও কিন্তু এই প্রশ্নটি এসেছে। নেক্সট, গণপরিষদের সংবিধান গৃহীত হওয়ার পর কোন বিষয়গুলি কার্যকর হয়?
তো দেখো যে বিষয়গুলি কার্যকর হয়েছিল তার মধ্যে নাগরিকত্ব, নির্বাচনী কার্যবাহী এবং ইত্যাদি বিষয় কার্যকর হয়েছিল। নির্বাচন হয়েছিল এবং কার্যনির্বাহী যে সংসদ সেটি গঠিত হয়েছিল এবং নাগরিকত্ব এগুলো কিন্তু কার্যকর হয়েছিল। নেক্সট গণপরিষদের সদস্যরা কবে বিশেষ অধিবেশনে উপস্থিত হয়ে, অর্থাৎ 11টি অধিবেশন তো হয়েছিল, এর মধ্যে কি এরপরেও কিন্তু একটি বিশেষ অধিবেশন হয়। তো সেই অধিবেশনে যে গণপরিষদের সদস্যরা কবে এই বিশেষ অধিবেশনে উপস্থিত হয়ে স্বাক্ষর প্রদান করেছিল, তো সেই দিনটি কবে দেখো 24শে জানুয়ারি 1950। এই 24শে জানুয়ারি 1950 কিন্তু গণপরিষদের সকল সদস্য বিশেষ অধিবেশনে উপস্থিত হয় এবং সাক্ষ্য প্রদান করে। নেক্সট দেখো গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করে? ভিভিআই প্রশ্ন, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। দেখো গণপরিষদ যে জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম, তো এই ন্যাশনাল অ্যানথেম কিন্তু গণপরিষদ 24শে জানুয়ারি 1950 সালে এটি কিন্তু জাতীয় সঙ্গীত যে ভারতের সেটি কিন্তু মর্যাদা দিয়ে গৃহীত হয়েছিল। তো ভারতীয় যে মর্যাদায় বন্দে মাতরম সেটি কবে গৃহীত হয় এটি কিন্তু তোমরা দেখে রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো সেকেন্ড ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? গৃহীত হয়েছিল 1949 26শে নভেম্বর, প্রত্যেকে মনে রাখবে। নেক্সট দেখো ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? দেখো কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু বহুবার এসেছে এই প্রশ্নটি, তো অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নটি কি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে। রাজ্য এবং কেন্দ্র প্রত্যেকটা এক্সামে কিন্তু এটা এসেছে যে ভারতীয় সংবিধানের প্রথমে অর্থাৎ সংবিধানে যখন লিখিত হয়েছিল তো সেই সময়কালে কয়টি আর্টিকেল বা শিডিউল পার্ট ছিল? তো দেখো আর্টিকেল অর্থাৎ ধারা ছিল 395টি এবং শিডিউল অর্থাৎ তফসিল ছিল 8টি এবং 22টি পার্ট অর্থাৎ অধ্যায় ছিল। আবারও বলছি, ভারতীয় সংবিধান গঠনকালে 395টি ধারা বা আর্টিকেল, 8টি শিডিউল বা তফসিল এবং 22টি পার্ট বা অধ্যায় ছিল। এবার বর্তমানে কত আছে দেখো, বর্তমানে প্রায় 450-এর অধিক কিন্তু ধারা রয়েছে। 450, এই 450-এর অধিক কিন্তু ধারা রয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে তফসিল বর্তমানে কটি আছে? তো তফসিল কিন্তু 12টি, এক্সামে কিন্তু বহুবার এসছে। তো পার্ট বা অধ্যায়, তো অধ্যায় কিন্তু এখন 25টি, এই 25টি কিন্তু অধ্যায় কিন্তু রয়েছে, তো প্রত্যেকে কিন্তু এর মনে রাখবে। নেক্সট দেখো প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হয়? তো দেখো লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে রাখবে যে প্রধানমন্ত্রী কিন্তু লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। নেক্সট 52 দাগের প্রশ্ন দেখো, ভারতের শাসন বিভাগের কে হলে প্রকৃত প্রধান? অর্থাৎ ভারতের যে শাসন বিভাগ আছে তো শাসন বিভাগের মধ্যে প্রধান কে, প্রকৃত শাসক কে? তো অবশ্যই কিন্তু প্রধানমন্ত্রী ইনি হলেন ভারতের প্রকৃত শাসক। তো এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, নাম সর্বশেষ শাসক। তো নাম সর্বশেষ শাসক কিন্তু রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু নামে এসেছে, কিন্তু প্রধান কার্য কি প্রধানমন্ত্রীর, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। প্রধানমন্ত্রী সংসদের কোন কক্ষের, রাজ্যসভা কিংবা লোকসভা, এই কোন কক্ষের সদস্য হন? তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। তো প্রধানমন্ত্রী অবশ্যই কিন্তু যে কোনো কক্ষের সদস্য হতে পারে, অর্থাৎ ভারতের যে সংবিধানের 2টি কক্ষ আছে, সংসদের যে 2টি কক্ষ আছে এই সংসদের মধ্যে যে কোনো কক্ষের কিন্তু সদস্য হতে পারে। নেক্সট এই প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, এটি কিন্তু এক্সামে আসে যে সংসদের সদস্য না হয়েও কে প্রধানমন্ত্রী হওয়া যায়? দেখো কোনো কক্ষের সদস্য নয় এমন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে পারেন, তবে তার নিযুক্তি দেখো মেয়াদটা কত, 6 মাসের মধ্যে যে কোনো কক্ষের সদস্য পদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যদি কেউ প্রধানমন্ত্রীর পদ সদস্য না হয় তাহলে কি এই যে কোনো কক্ষের 6 মাসের মধ্যে, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং 6 মাসের মধ্যে কিন্তু যে কোনো কক্ষের কিন্তু সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রধানমন্ত্রীকে কাকে শপথ বাক্য পাঠ করান? তো প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? তো প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। তো আমাদের বিগত মক টেস্ট পর্বে কে কাকে শপথ বাক্য পাঠ করান এই রিলেটেড কিন্তু একটু ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবে। আশা করি এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা কিন্তু অনায়াসে অ্যান্সার করতে আসতে পারবে। নেক্সট প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। বিভিন্ন যে পদপ্রার্থীর তার বয়স কত হয় তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে
25 বছর। এই 25 বছর বা 25 বছর কিন্তু এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স। নেক্সট, তো 100টির অধিক কিন্তু প্রশ্ন রয়েছে আজকের মক টেস্ট পর্বে। অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে, খুব দ্রুত কিন্তু আমরা ক্লাসটি শেষ করব। তো দেখো, প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত? তো প্রধানমন্ত্রীর 25 বছর বয়স কিন্তু তার যোগ্যতা প্রয়োজন যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য। তো তিনি যে প্রধানমন্ত্রী হলেন, তো প্রধানমন্ত্রী হওয়ার পর তার কার্যকাল কত বছর থাকবে? তো দেখো, প্রধানমন্ত্রী কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এই 5 বছর কিন্তু ওনার কার্যকাল, ততদিন তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য হিসেবে ভোগ করবেন। নেক্সট, দেখো, ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে কে দপ্তর বন্টন করে? তো বিভিন্ন যে ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট, তো এইরকম ক্যাবিনেটের মধ্যে যে মন্ত্রী দপ্তর থাকে, আমাদের কি 3 রকমের মন্ত্রী রয়েছে, ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী। তো এই মন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রী যে ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে কিন্তু দপ্তর বন্টন করে থাকে। তো অবশ্যই কিন্তু এটি মনে রাখবে যে ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে কে দপ্তর বন্টন করে? প্রধানমন্ত্রী। নেক্সট, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে যে ক্যাবিনেটে সভাপতিত্ব করেন কে? তো ক্যাবিনেটে সভাপতিত্ব করে কে? দেখো, প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী কিন্তু ক্যাবিনেটে সভাপতিত্ব করে থাকে। নেক্সট, প্রধানমন্ত্রী সংসদকে কিভাবে নিয়ন্ত্রণ করে? তো প্রধানমন্ত্রী যে ভারতীয় সংসদ রয়েছে সেটিকে কীভাবে নিয়ন্ত্রণ করে? দেখো, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদের অধিবেশনগুলিকে আহ্বান করেন। তো খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধানের যে সংসদের অধিবেশন সেগুলি আহ্বান কে করে? রাষ্ট্রপতি করে। কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, দেখো, প্রধানমন্ত্রী কোথায় দায়বদ্ধ থাকেন? তো প্রধানমন্ত্রী কিন্তু লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে। এক্সাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী লোকসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকেন। নেক্সট, দেখো, প্রধানমন্ত্রী তার পদে কতদিন বহাল থাকেন? খুবই গুরুত্বপূর্ণ যে যতদিন সংসদ অবস্থায় ভোগ করবেন ততদিন তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকেন, অর্থাৎ 5 বছর। নেক্সট, দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। নেক্সট, সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন কে? এক্ষেত্রেও কিন্তু সঠিক উত্তর জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু কিন্তু সবচেয়ে বেশি দিন দীর্ঘ সময় ধরে কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এটি বিগত বছর এসছে যে ভারতের অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন গুজরিলাল নন্দ। এই গুজরিলাল নন্দ কিন্তু ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট, ভারতের কোন প্রধানমন্ত্রী বিদেশ সফরে মারা যান? তো বিদেশ সফরে মারা যান ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। তো তিনি কিন্তু বিদেশ সফরে গিয়ে কিন্তু মারা যান। নেক্সট, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন যিনি কি মহিলা? তো প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, দেখো, ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর কিন্তু এটি উপনামে দেখা হয় যে দক্ষিণ এশিয়ার মুক্তিসূর্য। তো দক্ষিণ এশিয়ার মুক্তিসূর্য কিন্তু ইন্দিরা গান্ধীকে বলা হয়, অবশ্যই মনে রাখবে। তো ইনি কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি বিগত WBCS এক্সামগুলোতে কিন্তু এসছে যে প্রথম অকংগ্রেসি, অর্থাৎ যিনি কংগ্রেস নয়, অকংগ্রেসি প্রধানমন্ত্রী কিন্তু একমাত্র ছিলেন, তিনি হচ্ছেন মোরারজি দেশাই। তো ওই মোরারজি দেশাই কিন্তু অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট, প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন? তো কোন প্রধানমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন কে? দেখো, মোরারজি দেশাই তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন যিনি প্রথম পদত্যাগ করেছিলেন। নেক্সট, দেখো, কোন প্রধানমন্ত্রী লোকসভায় অংশ গ্রহণ করেননি? তো চৌধুরী চরণ সিং। তো চৌধুরী চরণ সিং, দেখো, ইনি কিন্তু লোকসভায় অংশগ্রহণ করেননি। ইনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও কিন্তু লোকসভায় অংশগ্রহণ করেননি। তো অবশ্যই এটি স্টার মার্ক দেবে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম কোন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়? তো দেখো, সর্বপ্রথম এটি কিন্তু ইন্দিরা গান্ধী হবে সঠিক উত্তর। ইন্দিরা গান্ধীকে কিন্তু প্রথম হত্যা করা হয়। নেক্সট, রাজ্যসভার সদস্য থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন কোন কোন প্রধানমন্ত্রী? তো দেখো, ইনারা কিন্তু রাজ্যসভার সদস্য থেকে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিল। দেখো, ইন্দিরা গান্ধী, ডক্টর মনমোহন সিং রাজ্যসভার সদস্য থেকে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট, দেশের প্রবীণতম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো দেখো, মোরারজি দেশাই ছিলেন কিন্তু দেশের প্রবীণতম প্রধানমন্ত্রী। অবশ্যই কিন্তু এটি এক্সামে আসে, প্রত্যেকে কিন্তু এটি স্টার মার্ক দেবে যে মোরারজি দেশাই অকংগ্রেসি এবং তিনি কিন্তু প্রবীণতম প্রধানমন্ত্রী। নেক্সট, দেখো, দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো, কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। দেশের কনিষ্ঠতম
প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, প্রবীণতম মোরারজি দেশাই এবং কনিষ্ঠতম কিন্তু ছোট তিনি কিন্তু ছিলেন রাজীব গান্ধী। অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, কোন ব্যক্তি হওয়ার আগে অর্থমন্ত্রী ছিলেন? অর্থাৎ ভারতের যে সমস্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের মধ্যে কে প্রধানমন্ত্রী হওয়ার আগে অর্থমন্ত্রী ছিলেন? তো দেখো, মনমোহন সিং তিনি কিন্তু আগে অর্থমন্ত্রী ছিলেন। বিশ্বনাথ প্রতাপ সিং, তো ইনি কিন্তু আগে অর্থমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো, প্রথম কোন দক্ষিণ ভারতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছিলেন? তো দক্ষিণ ভারতের একজন ব্যক্তি তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন, দেখো প্রথম, তো নরসিংহ রাও। তো এই নরসিংহ রাও কিন্তু প্রথম দক্ষিণ ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট, প্রথম কোন প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবে বহিষ্কৃত করা হয়? তো দেখো, এদের মধ্যে ভিপি সিংকে প্রথম অনাস্থা অর্থাৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কিন্তু অনাস্থা প্রস্তাব পেশ করা হয় এবং তাকে কিন্তু এই পদ থেকে কিন্তু বহিষ্কৃত করা হয়। নেক্সট দেখো, কোন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন? অর্থাৎ তিনি কিন্তু বিদেশমন্ত্রী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো দেখো, ইন্দ্র কুমার গুজরাল। তো ইন্দ্র কুমার গুজরাল কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগে বিদেশমন্ত্রী কিন্তু ছিলেন। নেক্সট, ভারতের বিচার ব্যবস্থা, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। ভারতের যে বিচার ব্যবস্থা সেটি কী রূপ? তো দেখো, ভারতের যে বিচার ব্যবস্থা রয়েছে এটি একটি একক সংযুক্ত বা অখণ্ড বিচার ব্যবস্থা। একক সংযুক্ত বা অখণ্ড বিচার ব্যবস্থা এবং এটি একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। প্রত্যেকে কিন্তু মনে রাখবে যে এটি কিন্তু একক বা সংযুক্ত বা অখণ্ড এবং এটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। নেক্সট দেখো, 80 দাগের প্রশ্ন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থায় শীর্ষে কে রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু খুবই আসে। দেখো, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল যে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট সেটির অনুসারে। এবং এই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। প্রত্যেকে কিন্তু অবশ্যই মনে রাখবে স্যার এলিজা ইম্পে, এক্সামে কিন্তু বহুবার এসেছে স্যার এলিজা ইম্পে। নেক্সট, সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের বিষয়টি আলোচিত রয়েছে? তো সঠিক উত্তর কিন্তু সংবিধানের 124 থেকে 147 নম্বর ধারা কিন্তু এই যে ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের বিষয়টি আলোচিত রয়েছে 124 থেকে 47। নেক্সট, কবে সুপ্রিম কোর্টের উদ্বোধন করা হয়? দেখো, 1950 সালের 28শে জানুয়ারি কিন্তু বর্তমান যে সুপ্রিম কোর্ট সেটি কিন্তু উদ্বোধন করা হয়েছিল। নেক্সট, সংবিধানের প্রাথমিক সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে সংবিধানের যখন প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল তখন বিচারপতির সংখ্যা ছিল কিন্তু 8 জন এবং একজন ছিল প্রধান বিচারপতি এবং 7 জন ছিল সহকারী বিচারপতি। নেক্সট, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? তো এটি কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, অবশ্যই দেখে নেবে। এটা আগের ডেটা ছিল যে 31 জনের মধ্যে কিন্তু একজন ছিল, বর্তমানে কিন্তু চেঞ্জ হয়েছে। তো বর্তমানে কিন্তু 33 প্লাস কিন্তু বিচারপতি রয়েছে। প্রত্যেকে অবশ্যই এটি চেক আউট করে নেবে, কারণ এটি প্রতি বছর কিন্তু চেঞ্জ হয়। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? তো এই সম্পর্কে কিন্তু বিগত একটি মক টেস্ট পর্বে কিন্তু দেওয়া রয়েছে যে কে কাকে নিয়োগ করেন বা কে কাকে শপথ বাক্য পাঠ করান। তো দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করেন কে? ভারতের যে মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু নিয়োগ করে থাকেন। তো অবশ্যই কিন্তু মনে রাখবে রাষ্ট্রপতি। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন? তো দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে প্রথমে ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই, এবং হাইকোর্টের বিচারপতি হিসেবে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেই সাথে দেখো, রাষ্ট্রপতির মধ্যে তিনি বিশিষ্ট আইনসভার আইনজ্ঞ হবেন। নেক্সট, এই প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে। বিগত বছরে বহুবার কিন্তু এক্সাম এসছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বা অবসর গ্রহণের যে বয়স সেটি কত? তো দেখো, সুপ্রিম কোর্টের যে বিচারপতি এনারা কিন্তু 65 অর্থাৎ 65 বছর বয়সে কিন্তু অবসর গ্রহণ করেন এবং হাইকোর্টের কিন্তু 62 বা 62 বছর বয়স। অবশ্যই কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু এটা আসে। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কীভাবে পদচ্যুত হয়? তো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ইমপিচমেন্ট, সংসদের প্রস্তাব অনুসারে, অর্থাৎ ভারতের যে সংসদ রয়েছে সংসদ প্রস্তাব পাঠাবে এবং রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে, ইমপিচমেন্ট বা মহাভিযোগ
এর মাধ্যমে কিন্তু পদচ্যুত করে থাকেন। এখান থেকে একটি প্রশ্ন আছে যে এটাতে সুপ্রিম কোর্টের বিচারপতির ইমপিচমেন্ট হলো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর ধারায়? তো অবশ্যই মনে রাখবে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কিন্তু 61 বা 61 নম্বর ধারা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, সুপ্রিম কোর্টের কতজন বিচারপতি অপসারিত হয়েছেন? দেখো এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের কিন্তু কোনো বিচারপতি অপসারিত করা হয়নি। অবশ্যই কিন্তু এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে ভারতের আর্থিক জরুরি কতবার জারি হয়েছে, কিন্তু এখনও জারি হয়নি। নেক্সট, সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি অপসারিত হয়েছে? দেখো কিন্তু একজনকেও কিন্তু অপসারিত করা হয়নি। নেক্সট 91 দাগের প্রশ্ন দেখো, কোথায় থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়? তো ভারতীয় যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিগুলি রয়েছে তাদের যে বেতন সেটা কোথা থেকে? ভারতে সঞ্চিত তহবিল। তো এই ধরনের তহবিল থেকে কিন্তু প্রশ্ন আসে। WBCS কিন্তু এইখানে বহু প্রশ্ন কিন্তু এসেছে যে কোন তহবিল থেকে কোন বেতন দেওয়া হয়, কোন ট্যাক্স বা কোন কর্পোরেট কর, কেন্দ্র সরকারের কোন কর। তো এগুলি কিন্তু মানে বিগত যে WBCS এক্সামটা হয়ে গেল কিছুদিন আগে, এখানে কিন্তু প্রচুর কিন্তু খুঁটিনাটি প্রশ্ন কিন্তু এসছে। নেক্সট, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কে? অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা, তো এটি হলো সুপ্রিম কোর্ট। বা সুপ্রিম কোর্ট না দিয়েও কিন্তু অপশনে বিচার বিভাগ থাকতে পারে, আইন বিভাগ থাকতে পারে, শাসন বিভাগ থাকতে পারে, বা কোনোটি নয়, এরকম কিন্তু অপশন থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অপশন বিচার বিভাগ কিংবা সুপ্রিম কোর্ট থাকলে সুপ্রিম কোর্ট। তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইনের বৈধতা বিচার করে কে? তো পার্লামেন্টে পাশ হওয়ার কোনো আইনের বৈধতা বিচারের চূড়ান্ত ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের। তো সুপ্রিম কোর্টের কিন্তু এই আইনের বৈধতার বিচারের ক্ষমতা রয়েছে। নেক্সট, দেশের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে এসেছে বিগত বছরে, যে দেশের সর্বোচ্চ আপিল আদালত হলো সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টে কিন্তু ভারতের সর্বোচ্চ লিগাল কোর্ট, যেটার আদেশ কিন্তু রাজ্যের সমস্ত হাইকোর্ট কিন্তু মান্যতা দিতে হয়। নেক্সট, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজ্যগুলির বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি কোথায় হয়? তো এটি কিন্তু হাইকোর্ট হবে। যে এরকম আসতে পারে যে রাজ্যের কোনো হাইকোর্টের বিবাদ, সেটি কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি কোথায় হয়? তো সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট। তো সঠিক উত্তর সুপ্রিম কোর্ট হয়ে যাবে। যে রাজ্য এবং কেন্দ্র যেই হোক না কেন, যে কোনো মীমাংসা বা বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু সুপ্রিম কোর্টে হয়ে থাকে। নেক্সট, সুপ্রিম কোর্টের মূল এলাকা সম্পর্কে সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখ আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সুপ্রিম কোর্টের মূল এলাকায় সম্পর্কে সংবিধানের 131 নম্বর ধারায়, খুবই গুরুত্বপূর্ণ, 131 নম্বর ধারায় কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট, সুপ্রিম কোর্টের আপিল এলাকার কয়টি? বিগত বছরে কিন্তু প্রশ্নটা এসছে, খুবই গুরুত্বপূর্ণ। যে সুপ্রিম কোর্টের যে এলাকা রয়েছে, তো সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা হচ্ছে 4টি। নেক্সট, সংবিধানের যে ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন, এই ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্নের এটি সুপ্রিম কোর্টের কোন এলাকার অন্তর্ভুক্ত? তো সুপ্রিম কোর্টের কোন এলাকার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর সংবিধানের যে সুপ্রিম কোর্টের আপিল এলাকা রয়েছে, এই আপিল এলাকার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। নেক্সট, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রশ্ন সুপ্রিম কোর্টের কোন এলাকার অন্তর্ভুক্ত? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। দেখো, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রশ্ন সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত। তো বিভিন্ন এলাকা থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীন ভারতের যে প্রথম সুপ্রিম কোর্ট, তো এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? তো দেখো, হরিলাল জে কানাইয়া। এটি কিন্তু এক্সামে বহুবার এসছে, অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরিলাল জে কানাইয়া কিন্তু স্বাধীন ভারতের যে সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু প্রধান বিচারপতি ছিলেন। এই প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো প্রথম মহিলা ছিলেন এম ফাতেমা বিবি। তো দেখো, এম ফাতেমা বিবি, তো ইনি কিন্তু প্রথম বিচারপতি ছিলেন। তো এম ফাতেমা বিবির পুরো নাম হচ্ছে মীরা সাহেব ফাতেমা বিবি। অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। অপশানে কিন্তু এরকম দিয়ে দিতে পারে যে এম ফাতেমা বিবি বা মীরা সাহেব ফাতেমা বিবি। নেক্সট, দেখো, সুপ্রিম কোর্ট কখন লেখজারি করতে পারে? তো দেখো, এই যে ভারতীয় সুপ্রিম কোর্ট, ইনি কিন্তু এই লেখজারি ক্ষমতা যে রয়েছে, তো এই লেখজারির ক্ষমতাটা কিন্তু শুধুমাত্র মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে কার্য করার জন্যই কিন্তু এই লেখটি জারি করা হয়। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু এটি বিগত বছরে এসছে যে সুপ্রিম কোর্টের মূল এলাকা বা বিভিন্ন যে অধিকার বা ক্ষমতা রয়েছে, লেখজারির ক্ষমতা এবং বিভিন্ন যে আদেশ, তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই মনে রাখবে, তো মৌলিক অধিকারগুলি কার্য করার ক্ষেত্রে কিন্তু এই সুপ্রিম কোর্ট লেখজারি করে থাকে। নেক্সট, কোন আদেশ ভারতের সকল আদালতের পক্ষে বাধ্যতামূলক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কোন আদেশ ভারতের সকল আদালতের পক্ষে বাধ্যতামূলক? তো দেখো সুপ্রিম কোর্টের আদেশ, সুপ্রিম কোর্ট যে আদেশটা দেবে সেটি কিন্তু ভারতের সকল আদালতের পক্ষে কিন্তু বাধ্যতামূলক। নেক্সট দেখো কোন ব্যক্তিকে সুপ্রিম কোর্টের মৃত্যু ক্ষমা করতে পারে? তো এটি কিন্তু অবশ্যই ডবল স্টার দেবে। এটি কিন্তু এক্সামে বিগত বছর এসেছে যে কোন ব্যক্তি সুপ্রিম কোর্টে, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারে কিন্তু তার মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু সেটিকে ক্ষমা করবে, কোন ব্যক্তি? তো এটি কিন্তু অবশ্যই রাষ্ট্রপতি অ্যান্সার, সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখো রাষ্ট্রপতি কিন্তু যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড দিলে তিনি কিন্তু ক্ষমা করতে পারেন, অবশ্যই মনে রাখবে। নেক্সট আজকের শেষ প্রশ্ন দেখো, সংসদের ভারতীয় সংবিধানের মূল কাঠামো, এই যে ভারতীয় সংবিধানের মূল কাঠামোটি রয়েছে, এই যে কাঠামো পরিবর্তন করতে পারবে না, কোন মামলার সুপ্রিম কোর্টের এই রায় গ্রহণ করা হয়? তো খুবই গুরুত্বপূর্ণ। দেখো কেশবানন্দ ভারতীয় মামলা, এই কেশবানন্দ ভারতীয় মামলা অনুসারে কিন্তু যে ভারতীয় সুপ্রিম কোর্টের এই রায় দেয় যে ভারতীয় সংবিধানের মূল কাঠামো সেটি কিন্তু পরিবর্তন করতে পারবে না। তো কেশবানন্দ ভারতীয় মামলা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু এটি মনে রাখবে। তো এই ছিল আজকে তোমাদের ভারতীয় সংবিধান থেকে টপ 100টির ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা বিগত মক টেস্ট পর্বগুলো দেখেনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আর লেডি কনস্টেবল এক্সামের টার্গেট রেখে আমরা কিন্তু এরকম 2-4টে ম্যারাথন ক্লাস কিন্তু করিয়ে দেবো। এখান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন এক্সামে কিন্তু কমন পাবে।